এখনই আমরা আমাদের শিডিউল অনুযায়ী ক্লাস শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই ভালো আছো, তাই না? জি সবাই স্যার। ভালো আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তো আমরা গতদিন যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেখান থেকে তোমাদের হোমওয়ার্ক হিসাবে একটা পড়া দিয়েছিলাম, সেটা হলো ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্য। এটা কি তোমরা পড়েছো? ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্য এটা পড়েছো? কেউ বলতে পারবা ডেটা আর তথ্যের মধ্যে একটি পার্থক্য? পারবা না কেউ? যাই হোক, হ্যাঁ হ্যাঁ, মাইমুনা, থ্যাংক ইউ। মাইমুনা বলো। স্যার আজকে একটা ফার্স্ট ক্লাস আমার, আমি ছিলাম না ক্লাসে, আজকে ফার্স্ট। আচ্ছা, যাই হোক, তো যে হোমওয়ার্ক গুলো পড়া দেয়া হয় তো সেটা অবশ্যই তোমরা পড়ে আসবা নেক্সট ক্লাস থেকে। আশা করি তোমরা বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে নিবা। তো যাই হোক, আমরা আমাদের স্ক্রিন শেয়ারে যাচ্ছি এখন। তো সবাই একটু ভালো করে লক্ষ্য করো। তো যে পড়াগুলো দেয়া হবে অবশ্যই গুরুত্ব সহকারে নিবা, আর বুঝতে কোনো সমস্যা হলে সবাই আমাকে জিজ্ঞাসা করবা। যাই হোক, তোমাদের প্রতি এখন ইনস্ট্রাকশন হচ্ছে তোমরা তোমাদের মোবাইলের অথবা ল্যাপটপের মাইক্রোফোনগুলো মিউট করে রাখবা। এরপরে যখন আমি তোমাদের প্রশ্ন করার সুযোগ দেই তখন তোমরা প্রশ্ন করবা, ঠিক আছে? যাই হোক, তোমাদের ঢাকা উইমেন কলেজ অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম তোমরা যারা উপস্থিত ছিলা, আমি আশা করি সবাই সেগুলো বুঝতে পেরেছো। আজকেও যে বিষয়গুলো আমরা নতুন শিখব সেটা অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবা, এবং বুঝতে সমস্যা হলে আমাকে প্রশ্ন করবা যাতে বোঝা যায়। আর একটা বিষয় হলো, তোমাদের গতদিন আমি পাঠ পরিচিতি অর্থাৎ বইয়ের তালিকা দিয়েছিলাম। তো সেক্ষেত্রে যারা উপস্থিত ছিল অনেকেই প্রশ্ন করেছিলা যে আসলে বইটার ছবি দিলে ভালো হতো। সেই হিসাবে যারা আজকে নতুন অথবা যারা বইয়ের কথা বলেছিল তাদের সুবিধার্থে আমি দেখো বইয়ের ছবি দিয়েছি। 1 নম্বর যে আমাদের সিরিয়ালে যেটা দিয়েছিলাম, 1 নম্বর আমাদের যেটা চয়েস ছিল সেটা হলো প্রফেসর মোহাম্মদ নাইমুল হক নাইমের বই। তো সেটার কাভার ছবিটা তোমরা দেখো, নিশ্চয়ই দেখতেছো, দেখলে বুঝতে পারবা। এরপরে সেকেন্ড যে বইটা দিয়েছিলাম সেটা হলো মাহবুবুর রহমান। তো এটারও কাভার ছবি এরকম, তবে এটা এখনো বাজারে যে নতুন বই আসছে সেটা নয়, বরং এটা আগের বই। তো এই কাভারটা চেঞ্জ হতে পারে, এ কারণে তোমরা বইয়ের লেখকের নামটা আসলে গুরুত্ব দিবা বেশি। তো এখন দেখো 3 নম্বর যে আমরা বইটা দিয়েছিলাম যে লেখক প্রকৌশলী মুজিবুর রহমান, সেই বইয়ের কভার এরকম হবে। তো এবং এটাও নতুন নয়, বরং গতবারের বই। এটাও বাজারে মলাটটা চেঞ্জ হতে পারে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো দেখো, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি শুরুতেই সেটা হলো বিশ্বগ্রাম। বিশ্বগ্রামের ইংরেজি কি? গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম বলতে আমরা কি বুঝি? ইন্টারনেট ও ইলেকট্রনিক মিডিয়া প্রযুক্তির মাধ্যমে বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলে। অর্থাৎ বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরকে তথ্য আদান প্রদানের মাধ্যমে সেবা প্রদান করে থাকে। মার্শাল ম্যাকলুহানকে বিশ্বগ্রামের জনক বলা হয়। বিশ্বগ্রামের জনকের নাম অবশ্যই তোমরা মনে রাখবে, এটা তোমাদের এমসিকিউতে এই জাতীয় কোশ্চেন
থাকতে পারে। তো বিশ্বগ্রামের জনককে মার্শাল ম্যাকলুহান। তাহলে দেখো আমরা গ্রাম সম্পর্কে জানি, গ্রাম মানে কতিপয় পরিবার নিয়ে, কিছু পরিবার নিয়ে গ্রাম গঠিত হয় এবং গ্রামে আধুনিক অনেক সুবিধা বঞ্চিত মানুষ বসবাস করে। তো সেখানে একে অপরের সাহায্যে এগিয়ে আসে। তো তেমনি বিশ্বগ্রাম এরকম একটা গ্রাম, তার মানে এই ক্ষেত্রে সমস্ত পৃথিবীর প্রত্যেকটা দেশই হচ্ছে এক একটা ফ্যামিলি, এক একটা পরিবারের মতো। গ্রামের ভিতরে যেমন অনেকগুলো ফ্যামিলি বা অনেকগুলো পরিবার নিয়ে গ্রাম গঠিত হয়, এমনি বিশ্বগ্রামের যে সদস্য প্রত্যেকটা দেশই এক একটা সদস্য। তো আসলে বিশ্বগ্রাম মানেই হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে মুহূর্তের মধ্যে যোগাযোগের যে ব্যবস্থাপনা, যোগাযোগ সমৃদ্ধ স্থান, সেটাকে আসলে বিশ্বগ্রাম বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বিশ্বগ্রামের বেশ কিছু সুবিধা আছে। বিশ্বগ্রামের সুবিধার মধ্যে আমরা 1 নম্বরেই দেখছি, বিশ্বগ্রামের ফলে মানুষ বিভিন্ন দূরত্বে বসবাস করেও তাৎক্ষণিকভাবে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। এরপরে দেখো তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষ বর্তমানে গোটা বিশ্বের সাথে অতি সহজে যোগাযোগ করতে পারে। ইন্টারনেটের সাহায্যে খুব কম খরচে একে অপরের সাথে ইমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারছে। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের খবর অতি অল্প সময়ে নেওয়া যাচ্ছে। ই কমার্সের ফলে ব্যবসা বাণিজ্য সহজ হয়েছে। অনলাইন কেনাকাটার সুবিধা পাওয়া যাচ্ছে। আউটসোর্সিং এর মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের কোনো প্রতিষ্ঠানের কাজ ঘরে বসেই করতে পারছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে। ই লার্নিং এর মাধ্যমে ঘরে বসেই বিশ্বের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সেবা গ্রহণ করতে পারছে। ই লার্নিং মানে কি? ইলেকট্রনিক লার্নিং। ইলেকট্রনিক লার্নিং অর্থাৎ ইন্টারনেটের তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই বিশ্বের যে কোনো প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠান, নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে এই বিশ্বগ্রামের মাধ্যমে। এরপরে দেখো টেলিমেডিসিন সেবার মাধ্যমে ঘরে বসেই বিশ্বের যে কোনো দেশের নামি দামি কোনো ডাক্তারের চিকিৎসা সেবা নিতে পারছে। এটা সবই কিন্তু বিশ্বগ্রামের সুবিধা। এরপরে দেখো টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং এর সুবিধা পাওয়া যাচ্ছে। টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং। টেলিকনফারেন্সিং তোমরা নিশ্চয়ই জানো, টেলিফোনের মাধ্যমে একাধিক ব্যক্তির মধ্যে যোগাযোগ। আর ভিডিও কনফারেন্সিং মাঝে মাঝেই তোমরা দেখে থাকো, বিভিন্ন টিভি অনুষ্ঠানেও তোমরা দেখে থাকো, এখানে ভিডিও আকারে একাধিক ব্যক্তির যে কনফারেন্সের ব্যবস্থা, তো সেটা হলো ভিডিও কনফারেন্সিং। তো বিশ্বগ্রামের ফলে আমরা এই সুবিধাগুলো পেয়ে থাকি। তো এরপরে দেখো বিশ্বগ্রামের ফলে সাংস্কৃতিক তথ্যাদি বিনিময় করতে পারছে। বিশ্বগ্রামের কিছু অসুবিধাও রয়েছে। 1 নম্বর অসুবিধা আমরা কি উল্লেখ করেছি? ইন্টারনেটের অবাধ ব্যবহারের ফলে অনৈতিক কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইন্টারনেটের অবাধ ব্যবহারের ফলে অনৈতিক কাজ দিন দিন বেড়ে যাচ্ছে। সাইবার আক্রমণ সংগঠিত হচ্ছে। সাইবার ক্রাইম যেটা, সাইবার ক্রাইম বলতে আমরা কি বুঝি? সাইবার ক্রাইম হচ্ছে আসলে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে তথা ইন্টারনেটের ক্ষেত্রে যে অপরাধগুলো সংগঠিত হয়, বিশেষ করে এখানে হ্যাকাররা হ্যাক করে থাকে, অর্থাৎ অন্যের কম্পিউটারে, অন্যের নেটওয়ার্কে অবৈধভাবে ঢুকে তার নিয়ন্ত্রণ নিজে নিয়ে তার কম্পিউটারের অথবা তার ডেটাবেস থেকে বেশ কিছু ক্ষতি সাধন করতে পারে। তো এই ঘটনাগুলো বিশ্বগ্রামের অসুবিধার মধ্যেই পড়ে। এরপরে দেখো ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিং এর মাধ্যমে গোপনীয় তথ্য চুরি হচ্ছে। এটাও এর বিশাল একটা অসুবিধা। এরপরে দেখো তথ্যে গোপনীয়তা অনেক সময় নিয়ন্ত্রণ করা যায় না। এই সবই হচ্ছে
বিশ্বগ্রামের অসুবিধা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ, এই বিশ্বগ্রাম যদি আমরা এস্টাবলিশ করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই, তো এর ভিতরে যে উপাদানগুলো আছে, এলিমেন্টগুলো, সেগুলো আমাদের ভালো করে শিখতে হবে। তো দেখো, 1 নম্বর উপাদান হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার বলতে আমরা কি বুঝি? হার্ডওয়্যার হলো দ্য ফিজিক্যাল কম্পোনেন্ট অফ কম্পিউটার ইজ হার্ডওয়্যার। তার মানে কম্পিউটারের বাহ্যিক যন্ত্রাংশ, যেগুলো আমরা হাত দ্বারা স্পর্শ করতে পারি, দেখতে পারি, ব্যবহার করতে পারি, অনুকরণ করতে পারি, এই বিষয়গুলোকে বলা হয় হার্ডওয়্যার। এক্ষেত্রে বিশ্বগ্রাম প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে হার্ডওয়্যার সেটা হচ্ছে কম্পিউটার, মডেম, নেটওয়ার্ক কার্ড, হাব, সুইচ, রাউটার, স্যাটেলাইট, রেডিও, টিভি ইত্যাদি ইত্যাদি। এর প্রত্যেকটা বিষয় হলো হার্ডওয়্যার। এরপরে দেখো সফটওয়্যার। সফটওয়্যার বলতে আমরা কি বুঝি? দা প্রোগ্রামস অফ কম্পিউটার ইজ কল্ড সফটওয়্যার। তার মানে কম্পিউটারের ভিতরে যে প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামগুলোকে বলা হয় সফটওয়্যার। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সফটওয়্যার, সেগুলোর মধ্যে পড়বে 1 নম্বর দেওয়া আছে ওএস। ওএস মানে কি? অপারেটিং সিস্টেম। এখানে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যবহার হয়। ব্রাউজিং সফটওয়্যার, তার মানে তোমরা নিশ্চয়ই জানো ইন্টারনেটে যে ব্রাউজিং করতে হয়, তো সেই ব্রাউজিং করার জন্য এক জাতীয় সফটওয়্যার লাগে, যেমন মজিলা ফায়ারফক্স, অপেরা ইত্যাদি ইত্যাদি যে সফটওয়্যার, তো সেগুলো আসলে এর মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে ওয়েব ডিজাইন সফটওয়্যার। ওয়েব পেজ ডিজাইন করার জন্য বেশ কিছু সফটওয়্যার লাগে, তো বিশেষ করে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, তো এই বিষয়গুলো। এরপরে ওয়ার্ডপ্রেস, এটা একটা জনপ্রিয় সফটওয়্যার। যাই হোক, এই বিষয়গুলো এই ক্ষেত্রে ব্যবহার হয়। এছাড়া প্রোগ্রামিং ভাষা, যেমন তোমাদের সিলেবাসভুক্ত আছে সি প্লাস প্লাস, জাভা, এই প্রোগ্রামিং ভাষাগুলো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যবহার হয়। এরপরে দেখো ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি। তো আসলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কানেক্টিভিটি, এটা হলো মেরুদণ্ড বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে। কানেক্টিভিটি বা সংযোগ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। তো এক্ষেত্রে মোবাইল ফোন, টেলিকমিউনিকেশন, ব্রডকাস্টিং ইত্যাদি ইত্যাদি এর অন্তর্ভুক্ত হবে। এরপরে দেখো ডেটা বলতে আমরা কি বুঝি? অগোছালো কিছু তথ্য, যেটা মিনিংফুল বা এটা দ্বারা মনের ভাব প্রকাশ পুরোপুরি পায় না, কিন্তু প্রত্যেকটারই অর্থ আছে। এক্ষেত্রে ডেটা বলতে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ডেটা, সেগুলোর মধ্যে বর্ণ, সংখ্যা, চিহ্ন, অডিও, ভিডিও ইত্যাদি ইত্যাদি এর মধ্যে পড়বে। তো সবগুলোই হলো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এ পর্যন্ত যা বলা হলো, আলোচনা করা হলো, এর মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? এবার তোমাদের আমি সুযোগ দিচ্ছি, তোমরা এখন একটু মাইক্রোফোন আনমিউট করে আমাকে প্রশ্ন করতে পারবা, আসলে তোমরা বুঝতে পেরেছো কিনা, এবং কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা বুঝতে পেরেছো, এর জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরপরে দেখো মানুষের সক্ষমতা। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার সর্বশেষ যে উপাদান, সেটা হলো মানুষের সক্ষমতা। আসলে মানুষের সক্ষমতা বিশ্বগ্রাম প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর উপর বিশ্বগ্রামের সুফল নির্ভর করে। যে কোনো দেশ আসলে দক্ষ জনশক্তি, বিশেষ করে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যে জ্ঞান দরকার, আইটি নলেজ, তো এটাই যে দেশ যত পারদর্শী, সেই দেশ কিন্তু তত বেশি উন্নত। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। এই দেশ আগে একটা স্বল্পোন্নত দেশ ছিল, এখন কিন্তু তথ্য প্রযুক্তির দিক থেকেও অনেক এগিয়ে গেছে। এটা এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, এবং আশা করা যাচ্ছে অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশ উন্নত দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো এক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি কাজে লাগবে, সেটা হলো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জনশক্তি, মানুষের যে সক্ষমতা, আইটি নলেজ, এই নলেজে বাংলাদেশের মানুষ
আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বিষয়টা আসলে অনেক বেশি। আচ্ছা, যাদের মাইক্রোফোন অন করা আছে, যাদের মাইক্রোফোন মিউট করা আছে, তারা একটু এখন মিউট করে দাও। শব্দ হলে আসলে ক্লাসের ব্যাঘাত ঘটবে। তো যাই হোক, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, আমরা এখন যে বিষয়টা শিখবো সেটা হলো ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি বলতে আমরা আসলে কি বুঝি? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হতে বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করতে, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণানুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা, অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারে। অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা কল্প বাস্তবতা বলে। তো তোমরা হয়তো বা কেউ বুঝেছো, আবার সবাই বুঝতে নাও পারো সংজ্ঞার থেকে। তার মানে এখানে আসলে প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনা, অর্থাৎ কল্পনায় বাস্তবের মতোই হবে, এরকম একটা ব্যাপার। এই বিষয়টাই আসলে ভার্চুয়াল রিয়েলিটি। তোমাদের আমি আর একটা উদাহরণ দিচ্ছি। আসলে উদাহরণ দিলে আমার মনে হয় ব্যাপারটা তোমরা সবাই 100% বুঝতে পারবা। মনে করো, ঢাকা শহরের একটি নামী প্রতিষ্ঠানের ভূগোলের শিক্ষক, উনি কক্সবাজার সমুদ্র সৈকত সম্পর্কে ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলেন। এখন ছাত্রছাত্রীরা কিছুতেই পড়ালেখায় মনোনিবেশ হচ্ছিল না, অর্থাৎ ভূগোলের টিচার উনি ছাত্রছাত্রীদেরকে মনোনিবেশ করাতে পারছিলেন না। তো ওখান দিয়ে যাচ্ছিলেন আইসিটির টিচার, উনি বললেন, স্যার কি হয়েছে? তো ভূগোলের টিচার বললেন, স্যার আমি ছাত্রছাত্রীদেরকে ভূগোলের কক্সবাজার সমুদ্র সৈকত সম্পর্কে পড়াচ্ছি, কিন্তু ওরা পাঠে মনোনিবেশ হচ্ছে না। তো আইসিটি টিচার উনি হাসলেন এবং বললেন, স্যার আপনি আপনার ছাত্রছাত্রী সহ কম্পিউটার ল্যাবে চলে আসেন। তো ভূগোলের টিচার কি করলেন? উনি ছাত্রছাত্রী সহ কম্পিউটার ল্যাবে, আইসিটি ল্যাবে চলে গেলেন এবং আইসিটি ল্যাবে যাওয়ার পর উনি আইসিটি টিচার তার ল্যাব অ্যাসিস্ট্যান্টকে বললেন, তুমি কম্পিউটার সবগুলো অন করে দাও, এরপরে দরজা জানালা বন্ধ করে দাও, লাইট গুলো অফ করে দাও। আর তার আগে যেটা করবা সেটা হলো এই স্যার এবং ছাত্রছাত্রী সবাইকে মাথায় এক ধরনের বিশেষ ধরনের হেলমেট পরিয়ে দাও, চোখে বিশেষ ধরনের সানগ্লাস এবং সমস্ত শরীরে বিশেষ ধরনের বডি স্যুট পরিয়ে দাও। তাই করা হলো এবং কিছুক্ষণ পর রুমের দরজা জানালা বন্ধ করে তারপরে কম্পিউটার গুলো অন করে দেয়া হলো। বেশ কিছুক্ষণ পর ভূগোলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা লক্ষ্য করলেন তারা কক্সবাজার সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে আছেন। তো তারা খুব আশ্চর্য হয়ে ভাবলেন, যখন সমুদ্র সৈকতের সামনে এসেছি, তো তারা সমুদ্র সৈকতের সামনে দিয়ে কিছুক্ষণ হাঁটলেন, পাখির কিচির মিচির শব্দ শুনছিলেন, এরপরে সমুদ্রের তর্জন গর্জন শুনছিলেন, পানিকে তারা স্পর্শ করে দেখলেন, কিছুদূর নামলেন, বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেন। এভাবে কক্সবাজার সমুদ্র সৈকতের যে দৃশ্য, যে সিনারি, তারা খুব উপভোগ করছিলেন। বেশ কিছুক্ষণ পর এভাবে উপভোগ করার পর আইসিটি টিচার উনি ল্যাব অ্যাসিস্ট্যান্টকে বললেন, এবার লাইট অন করে দাও। এরপরে লাইট অন করে দেয়া হলো, তারপরে কম্পিউটার গুলো অফ করা হলো। এরপরে জিজ্ঞাসা করলেন, স্যার এবার আপনি কক্সবাজার সমুদ্র সৈকত কি আসলে আপনার ছাত্রছাত্রীরা বুঝেছে কিনা, তো এবার বলেন। তো সমস্ত ভূগোলের শিক্ষক সহ সমস্ত ছাত্রছাত্রীরা একেবারে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ এবং অবাক হয়ে গেলেন, ভাবলেন এটাও কি সম্ভব? তো এই যে পুরো ব্যাপারটা তোমাদের বললাম, এই পুরো বিষয়টাই হলো ভার্চুয়াল রিয়েলিটি। তো তার মানে এই যে সব কিছু দেখলো সমুদ্র সৈকতের বেশ কিছু উপভোগ করলো, এটা কি আসলে তারা বাস্তবে উপভোগ করেছে? সমুদ্র সৈকতের সামনে তারা কি বাস্তবে গিয়েছিল? নিশ্চয়ই যায় নাই, তাই না? এটা কল্পনায়। তো
তো এই জন্য আসলে এই পুরো বিষয়টাই সম্ভব হয়েছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। আশা করি উদাহরণ থেকে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার দেখো প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। প্রভাব মানে কি? প্রভাব বলতে আমরা কি বুঝি? প্রভাব মানে হলো যে ওই বিষয়টা সমাজের উপর কি কি সুবিধা নিয়ে আসে এবং কি কি অসুবিধা বয়ে নিয়ে আসে। এই সুবিধা এবং অসুবিধার সমন্বয়ে যে একটা রিয়াকশন হয়, অর্থাৎ প্রভাব বিস্তার করে, সেটাই হলো সমাজ জীবনের প্রভাব। তো তার মানে যে ভার্চুয়াল রিয়েলিটি যেটা দেখলাম, এটারও আসলে কিছু ইতিবাচক দিক আছে এবং কিছু নেতিবাচক দিক আছে। তোমাদের যদি প্রশ্নে আলাদা করে দেয়া থাকে ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক দিকগুলো লিখো অথবা সুবিধা লিখো, একই আনসার হবে। এক্ষেত্রে আমরা ইতিবাচক দিক কি কি লক্ষ্য করছি দেখো। 1 নম্বর দেখছি বিনোদনে ভার্চুয়াল রিয়েলিটি। তো আসলে বিনোদনের ক্ষেত্রে আসলে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মনে হবে যে আসলে পুরো বিষয়টা আমরা বাস্তবিকভাবেই করছি। তো এরপরে শিক্ষায় ভার্চুয়াল রিয়েলিটির সফটওয়্যার ব্যবহার করে শিক্ষা ক্ষেত্রে ঘরে বসে একেবারে ক্লাসরুমের সবকিছু বাস্তবের মতো করেই শেখার একটা পরিবেশ সৃষ্টি করার ব্যবস্থাপনা হলো ভার্চুয়াল রিয়েলিটি। এরপরে দেখো চিকিৎসায় ভার্চুয়াল রিয়েলিটি। চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তো বিশেষ করে ডাক্তারি প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটিটা ব্যাপক সুবিধা বয়ে আনে। তো কোনো ডাক্তারি কোর্স কমপ্লিট করার পর তো তার মানে কোনো অপারেশন করার পূর্বে কিছুদিন তাকে প্রশিক্ষণমূলক ক্লাস করতে হয়। তো সেক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশে যদি কোনো অপারেশন জাতীয় কাজ শিখতে চায়, একেবারে নিখুঁতভাবে মনে হবে যে সে নিজে আসলে প্র্যাকটিক্যালি অপারেশন করছে। তো এক্ষেত্রে নিখুঁতভাবে সে সেই কাজটা করতে পারবে এবং দেখতে পারবে, এবং এক্ষেত্রে বিপদের কোনো সম্ভাবনা থাকবে না, কারণ এটা সফটওয়্যার ভিত্তিক, এটা বাস্তব নয়, কিন্তু বাস্তবের মধ্যেই সে এই বিষয়টা বুঝতে পারবে। তো যাই হোক, এরপরে দেখো মিলিটারি বিমান ও নৌবাহিনীতে প্রশিক্ষণ। মিলিটারি বিমান ও নৌবাহিনীতে প্রশিক্ষণ। তো নৌবাহিনী, বিমান বাহিনী এবং মিলিটারিদের যে প্রশিক্ষণ, সেটা অনেক কষ্টের একটা প্রশিক্ষণ। সেক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে বাস্তবের মতোই প্রশিক্ষণের সুবিধা পাওয়া যায়। এরপরে দেখো নগর পরিকল্পনায় ভার্চুয়াল রিয়েলিটি। নগর পরিকল্পনায় একজন মেয়র তার নগরকে কিভাবে সাজাবেন, তো সেটা সে ভার্চুয়াল রিয়েলিটির সফটওয়্যার ব্যবহার করে আগে থেকেই প্ল্যান পরিকল্পনা করতে পারে। কোন রাস্তায় এবং নগরের কোথায় কি জাতীয় স্থাপনা করা হবে এবং করলে কি সুবিধা অসুবিধা হবে, সেগুলোর নকশা প্রণয়ন উনি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সম্পন্ন করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের গেমস তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। গেমস এর ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি একটা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এরপরে দেখো শিল্প কারখানায় ভার্চুয়াল রিয়েলিটি বিশেষভাবে ব্যবহার করা হয়। খেলাধুলা ও শরীর চর্চায় ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার লক্ষ্য করা যায়। বিনোদন ও মিডিয়া ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা যায়। বিশেষ করে বিভিন্ন ধরনের সিনেমার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা যায়। টাইটানিক থেকে শুরু করে এই জাতীয় কিছু বিনোদনমূলক অনুষ্ঠান আসলে যেগুলো বিশেষ করে বাচ্চাদের বেশি আনন্দ দিয়ে থাকে, যেমন আলিফ লায়লার মতো অনুষ্ঠান, তো এগুলাও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে তৈরি করা যায়। এরপরে দেখো ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক, যে বিষয়গুলো আলোচনা করা হলো এগুলো সবই ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা বা ইতিবাচক দিক। এরপরে দেখো এর কিছু নেতিবাচক দিকও আছে। কি কি নেতিবাচক দিক আছে? বিশেষ করে ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি উচ্চ মূল্যের এবং এই প্রযুক্তিতে ব্যবহৃত সফটওয়্যার বা প্রোগ্রামও খুবই মূল্যবান ও ব্যয়বহুল। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মানুষ তার কল্পনার রাজ্যে ইচ্ছেমতো বিচরণ করার সুযোগ পায়, ফলে বাস্তব জগৎ থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে পারে।
ঠিক আছে, যখন সে মনে করে যে আসলে ভার্চুয়াল জগৎটাই বেশি মজাদার, তখন সে চিন্তা করে আমার আসলে বাস্তব জগতের চেয়ে এই জগৎটাই বেশি সুবিধাজনক। এই কারণে সে আস্তে আস্তে ওই জগতের প্রতি আকৃষ্ট হতে পারে। এরপরে দেখো আরো অসুবিধার মধ্যে ভার্চুয়াল রিয়েলিটির জগতে বেশি সময় কাটানোর ফলে মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, বিশেষ করে দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তির ক্ষতি সাধন হতে পারে। এগুলো সবই হলো ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক দিক। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ভার্চুয়াল রিয়েলিটির এগুলো সবই নেতিবাচক দিক। তো ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে আসলে যাদের হার্টের একটু প্রবলেম হয় তাদের জন্য এটা একটা ঝুঁকিপূর্ণ। এটা কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে সম্ভব। এই জন্য কেউ যদি বিমান প্রশিক্ষণ নিতে চায়, সে যদি মনে করে যে আমি বিমান চালাবো এবং সে বাস্তবের মতোই একজন বিমান পাইলট হিসেবে কাজ করবে, এরকম অবস্থায় যদি ইলেকট্রিক কানেকশন ইলেকট্রিসিটি যদি না থাকে, তখন সে মনে করবে যে ধপাস করে সে নিচের দিকে পড়ে যাচ্ছে। এজন্য যাদের হার্টের প্রবলেম তাদের একটু সমস্যা হতে পারে। তো যাই হোক, এগুলো অসুবিধা। তো যাই হোক, আমরা সুবিধার চেয়ে অসুবিধাটাই বেশি দেখলাম, তাই না? ভার্চুয়াল রিয়েলিটির যদিও অল্প কিছু অসুবিধা আছে, কিন্তু সুবিধাটাই বেশি। তো এক্ষেত্রে আমরা অসুবিধাকে সামনে না নিয়ে আসলে সুবিধার দিকেই লক্ষ্য করব, সুবিধাটাকেই আমরা গ্রহণ করব, তাই না? আমরা যদি মনে করি যে আসলে কারো মাথা ব্যথা হয়েছে, এজন্য আমরা কি করবো? মাথাটা কেটে ফেলি। এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হবে? অবশ্যই বোকামি হবে, তাই না? এই জন্য টাকার একটা ট্যাবলেট খেলেই তো মাথা ভালো হতে পারে। তো এ কারণে আসলে ভার্চুয়াল রিয়েলিটি এত সুবিধা দেওয়ার পর দুই একটা অসুবিধা থাকা খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটির অসুবিধামূলক যে দিকগুলো, সেগুলো গ্রহণ না করে ভালো দিকগুলোই গ্রহণ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইবার তোমরা একটু মাইক্রোফোনগুলো আনমিউট করে দাও এবং কথা বলো আমার সাথে। বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? জি না স্যার, চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটিটা কেমনে ব্যবহার হয়? চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি, থ্যাংক ইউ। চিকিৎসা ক্ষেত্রে আসলে ওই যেটা বললাম, চিকিৎসা ক্ষেত্রে যদি কোনো চিকিৎসা প্রশিক্ষণ নেওয়া যায়, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে বেশ কিছু অপারেশন মূলক কাজ থাকে। তো যে অপারেশন সরাসরি করতে যাওয়াটা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, বিশেষ করে নতুনদের জন্য, তাই না? তো নতুন কোনো ব্যক্তি, কোনো ডাক্তার যখন ডাক্তারি কোর্স কমপ্লিট করে আসলে কোনো অপারেশন করতে চায়, ওই বিষয়ে আগে তাকে পড়াশোনা করতে হয়। পড়াশোনা করার পরেও তাকে প্রথম যখন অপারেশন করতে, কাটাছেঁড়ার কাজ করতে যায়, তো সেটা অনেকটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এজন্য ওই মূল অপারেশন করার আগেই যদি সে ভার্চুয়াল পরিবেশে অপারেশন করে, মনে করো যে আসলে সে অপারেশন করছে এরকমই বাস্তবের মতো মনে হবে, সেটা ভার্চুয়াল পরিবেশে করবে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তো সেক্ষেত্রে নিখুঁতভাবে সে দেখতে পারবে যে আসলে অপারেশনটা কোত্থেকে শুরু করলে ভালো হবে এবং কোত্থেকে আসলে বিরত থাকলে আসলে অধিকতর সুবিধা পাওয়া যাবে, সেই ব্যাপারগুলো সে কমপ্লিটলি জানতে পারে। তো এটা হলো আসলে চিকিৎসার ক্ষেত্রে অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে এর সুবিধা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, দেখো তোমাদের বাড়ির একটা কাজ দিয়েছি যা আমরা আলোচনা করলাম এতক্ষণ। বিশ্বগ্রাম ও ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা, সুবিধা ও অসুবিধা বিস্তারিত করবা। এগুলো যা যা আমি আলোচনা করেছি এগুলো সবই তোমাদের আগামী দিনের হোমওয়ার্ক থাকবে। আমি যেটা তোমাদের পড়াই নাই বা আলোচনা করি নাই সেগুলো তোমাদের আগে হোমওয়ার্ক দিব না, তোমরা আগে পড়বা, আগে শিখাবো, তারপরে তোমাদের এই হোমওয়ার্ক গুলো দেওয়া হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো যাই হোক, এখন তোমাদের প্রেজেন্ট দেয়া কারো বাকি আছে কিনা? এখনো যদি কেউ প্রেজেন্ট দেওয়া বাকি থাকো বলতে পারো। স্যার, নাম প্রেজেন্ট বাকি আছে কার কার? স্যার আমার হ্যাঁ, রোল বলো। 3007। কত? 3007। 3007। আর কে? আর কে বলো বাবা, কে আছে? আমি আছি। কত? 3016। 3016। 16। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। 3016 জান্নাতুল ফেরদৌস। জি স্যার। আচ্ছা, আর কেউ বাকি আছো?
মেহজাবিন তুমি দিয়েছো? মেহজাবিন দিয়েছো? স্যার আমারটা বাকি আছে 3013। 3013। তো বাকি থাকলে বলতে পারো। স্যার আমারটা বাকি আছে 3012। 3012। 3012। আর কে আছো বাবা বলো দেখি? স্যার আমারটা হ্যাঁ স্যার মানবিক রোল প্রেজেন্ট করবে না? রোল মানবিক হ্যাঁ আমি বুঝতে পারিনি, আবার একটু বলো। হ্যাঁ আসলে সাউন্ডটা ক্লিয়ার না। হ্যাঁ সাউন্ডটা ক্লিয়ার না, আবার একটু বলো প্লিজ। তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ কথা একটু বলো। আচ্ছা বোঝা যাচ্ছে না। আচ্ছা তোমরা একটু ইয়া করো, চ্যাট বক্সে তোমার রোলটা পাঠিয়ে দাও। ঠিক আছে চ্যাট বক্সে রোলটা পাঠিয়ে দাও, তাইলেই হবে। চ্যাট বক্সে রোল পাঠাও। চ্যাট বক্সে রোল পাঠাতে পারবা? আচ্ছা যাই হোক, তো আমাদের সময় একেবারেই শেষের দিকে আমরা চলে আসছি। কিছুক্ষণের মধ্যেই ক্লাস টাইমটা কেটে যাবে, তার মানে আমাদের সময় একেবারেই শেষের দিকে। তোমরা সবাই ভালো থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।